তোমরা একটু দাঁড়াও, আমি গিয়ে কথা বলছি। নন্দন, তুমি এখানে কেন? যাও বাবা, তুমি নিজের ঘরে যাও। না মা, এরকম কিছু হয়নি। আমি এতটাও অসুস্থ নই যে বাড়ির পুজোতেও আসতে পারবো না। আমি থাকতে চাই, আমাকে বসতে দাও। না বাবা না, তোমার জন্য আমরা সবাই চিন্তিত। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে পুজো কি করে হবে? আর যদি পুজো না হয় তাহলে তুমি কি সেটাই চাও বাবা? যাও, নিজের ঘরে যাও, যাও। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব নিজের সাথে? দাঁড়াও তানিয়া, ওদিকে কোথায় যাচ্ছ? তুমি নিজের ঘরে যাও, নইলে বড় মাকে তোমার এই নেশার ব্যাপারে সবকিছু বলে দেব। আর এইবার ভালো মানুষের মুখোশ খুলে গেলে না, আগামী 7 জন্মেও নিজেকে সঠিক প্রমাণ করতে পারবে না। বাইরে সুমনের সাথে বেরিয়েছিলাম, সেখানেও অসুস্থ হয়ে পড়েছি, আর বাড়ির পুজোতে বসতে চাইছি আর তোমরা বসতে দিচ্ছ না। আমি কি করব বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, নন্দনের সঙ্গে আমি কথা বলে নেব। সুমনার এরকম ছবি? বেঁচে থাকো বাবা, তোমাদের সব মনস্কামনা যেন পূর্ণ হয়। চলো, ভালো হয়েছে, পুজোটা ঠিকঠাক মতো শেষ হয়েছে। হতে পারে অজান্তে, তবুও বিয়ানের মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। হয়তো ঈশ্বরেরও সেই একই ইচ্ছে যে আমি ওনার পুজো করি। তোমাদের দুজনের জুটি যেন এভাবেই থাকে। সর্বদা সুখে থেকো। দেখো যেন রাধাকৃষ্ণের জুটি না হয়ে যায় তোমাদের দুজনের জুটি। ভগবানের কাছে প্রার্থনা করো যেন রুক্মিণীর জায়গা পায়। ঠিকই বলছেন বড় বেয়ান, নন্দনবাবুর জীবনকে আর বিপদের দিকে ঠেলে দেওয়া যায় না। কি লুকানো হচ্ছে আমার কাছ থেকে? কি লুকানো হচ্ছে আমার কাছ থেকে? অংশুমান, আওয়াজটা তো নন্দনের রুম থেকে আসছে। তুমি কি ডাক্তারকে ফোন করো? আপনারা চিন্তা করবেন না, আমি নন্দনের সঙ্গে কথা বলে আসছি। আরে তানিয়াকে ডাকো। আমি দেখছি।
আরে বাবা, এত গেলার কি দরকার ছিল? হ্যাঁ, তাও আবার আজ এত ভালো খেলার একটা ময়দান তৈরি করলাম তোমার জন্য, আর তুমি কি করলে? আজকে সুযোগটাকে কাজে লাগাও, এখনো সময় আছে। ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য কেউ নেই। তাড়াতাড়ি যাও, গিয়ে এই সুযোগটার সদ্ব্যবহার করো। নন্দনের তোমাকে দরকার। যাও, গিয়ে সবার চোখের মণি হয়ে যাও, যাতে কেউ আর তোমাকে চোখের বালি বানানোর কোনো সুযোগ না পায়। বাবা, তোর নিজের মায়ের কথা এতটা খারাপ লাগলো? আমি জানি যে ভুলটা আমার ছিল, যে আমি তোকে পুজোতে আসতে দিইনি। কিন্তু বাবা, এর পেছনে আমার শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, যাতে তোর শরীরের কোনো রকম ক্ষতি না হয়। আমার শুধুমাত্র তোর শরীরের দিকেই চিন্তাটা ছিল। নিজের মায়ের কথায় কি কেউ এতটা অভিমান করে? না মা, প্লিজ তুমি এরকম বলো না। এতে তোমার কোনো ভুল নেই। আসলে কখনো কখনো আমার নিজেরই কিচ্ছু ভালো লাগে না, জানি না কি হয়ে যায়। পুজো তো বাড়িতে সবার জন্য করা হয়, তাই না? হ্যাঁ, পুজো তো সবার জন্যই হয়, কিন্তু আমাদের মধ্যে হয়তো কারোরই তোমার কথা খেয়াল ছিল না। আন্টি, এই মুহূর্তে আমাদের কাছে নন্দনের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু হতে পারে না। পুজো টুজো তো পরেও করা যেতে পারে, কিন্তু নন্দনের খেয়াল রাখার থেকে বড় পুজো এই মুহূর্তে আর কিচ্ছু নয়। নন্দন, ওষুধ খেয়েছো? নিশ্চয়ই খাওনি, আমি দিয়ে দিচ্ছি। তানিয়া, এসবের কোনো দরকার নেই। আমার মেডিসিন তো আমার সুমনা। আমি কথা বলতে চাই সুমনার সাথে, সেটাও একা মা। তাই প্লিজ তোমরা আমাকে একটু একা ছেড়ে দাও। কিন্তু বাবা, কিন্তু মা প্লিজ তুমি একটু বোঝো না, সুমনার সাথে কথা বলতে চাই একা কিছুক্ষণের জন্য, প্লিজ। নন্দন, সুমনার সঙ্গে একা তুই যা কথা বলতে চাস সেটা পরে বলে নিস। তোর এখন বিশ্রামের প্রয়োজন। চুপচাপ ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে নে তুই। আর এমনিতেই তোর শরীর। না বিগবি, প্লিজ আমার কথাটা একটু বোঝো। সুমনা আমার স্ত্রী, আর আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। প্লিজ আমাদের একটু একা ছেড়ে দাও। সুমনা, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার জীবন সঙ্গী, আর তুমি আমার। নিয়তির কোনো খেলা তোমাকে একা সামলাতে হবে না। প্রত্যেকটা সমস্যায় আমি তোমার পাশে থাকব। সেই সমস্যার সম্মুখীন আমরা একসঙ্গে হব। তুমি আমার স্ত্রী সুমনা, প্রত্যেক পরিস্থিতিতে তোমার পাশে থাকার কথা দিয়েছি আমি, আর সেই প্রতিশ্রুতি আমি পালন করব। সুমনা, নন্দন, তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো? আসো, কাছে এসে বসো।
সত্যিটাই কি আমার থেকে লুকানো হচ্ছিল? সুমনা, আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি ভেরি সরি। আমার এটা খেয়ালই ছিল না যে আমি চলে যাওয়ার পর তোমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। তোমাকে বিধবা বেশে তোমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। আজ যখন আমি ভাবছি যে আমি এই জন্যই ফিরে আসার পর দেখলাম তোমার মুখে কিরকম আকাঙ্ক্ষা আর হতাশা ভরে উঠেছে। কিভাবে এই বাড়ির সব মানুষরা তোমাকে এইভাবে বিধবার বেশে বেঁচে থাকতে বলেছে। যখন ওনারা বুঝতে পেরেছে আমি কখন আর ফিরে আসবো না, বড় মা তোমাকে কত শাস্তি দিয়েছে, কত কত কষ্ট দিয়েছে তোমাকে। এসব তুমি আমাকে বললে না, হ্যাঁ, কিন্তু এই ছবিটাই তুমি এইভাবে না বলাতেও তোমার সব সত্যিটা বলে দিয়েছে। নন্দন, পুরনো কথা বলে এখন কি লাভ আছে? অতীতে যা হওয়ার হয়ে গেছে। আর দাদু আমাকে সব সময় বলেন যে দুঃখের সময় মনে করার চেয়ে ভালো সেখান থেকে শিক্ষা নাও আর তোমার বর্তমানকে শুধরাও। আমি বর্তমান নিয়েই ভাবি নন্দন। তাই পুরনো ঘটনা, পুরনো সবকিছুকে ভুলে গিয়ে তো নতুন করে বাঁচতে হবে, তাই না? একদম ঠিক বলেছ। আর আমরা খুব ভালো করে জীবন কাটাবো। আমি তোমার মন থেকে অতীতের সব কষ্টটা মুছে ফেলবো সুমনা, আই প্রমিস। আমি আমার জীবন নতুন করে শুরু করে দিয়েছি নন্দন। তুমি ফিরে আসতে অনেক দেরি করেছো। আমি অতীতের দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমি এসে গেছি সুমনা। এবার তোমার জীবনের সব মুহূর্তটা আমি সুখে পরিণত করব। তোমার নন্দন ফিরে এসেছে এবার। সুমনা এখন দু নৌকোয় পা দিয়ে ঝুলছে। আরে আমি জানি তো যে দু নৌকোয় পা দিয়ে যারা চলে তাদের ডোবাটাই নিশ্চিত। অনেক হয়েছে অংশমান, আমি আর পারছি না। আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই আর পারছি না সহ্য করতে। আমি পারবো না এটা করতে। অনেক হয়েছে। নিজেকে সামলাও সুমনা, আমি তোমার পাশে আছি। তোমার যা সিদ্ধান্ত হবে আমি সেটাই স্বীকার করব। আমি জানি সেটা অংশমান, কিন্তু মিথ্যের বোঝা তো বেড়েই চলেছে। কত মিথ্যে, কত নাটক করাচ্ছে সময় আমাকে দিয়ে। অংশমান, আমাদের আর দেরি করা ঠিক হবে না। নন্দনকে সব কথা জানিয়ে দেওয়া উচিত আমাদের। নন্দনের এই অবস্থা দেখে আমি ভয় পাচ্ছি। আমার খুব খারাপ লাগছে অংশমান।
আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি আমরা দেরি করে ফেলি আর নন্দনের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। যত দেরি হবে কষ্ট তত বাড়বে, আমারও আর নন্দনেরও। সেই জন্য অংশমান, এই কষ্ট থেকে বেরিয়ে আসার উপায় আমাদের খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। আমাদের কিছু একটা করতে হবে, আমি আর পারছি না। তুমি ঠিক বলেছ সুমনা, মিথ্যের পর্দা যতই বড় হোক না কেন তা সত্যি লুকিয়ে রাখতে পারে না। আমাদের তো পরিস্থিতি বাধ্য করে রেখেছে। তুমি চিন্তা করো না, আমি সবার সঙ্গে কথা বলবো। নন্দনের জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে একটাই উপায় আছে, ওকে ওর সুমনাকে ফিরিয়ে দেওয়া উচিত। বৌঠান, এসব আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? কেন হতে পারবে না ঠাকুরপো? কেন হতে পারবে না বলো তো? সুমনা আর অংশুমানের ছাড়াছাড়ি করিয়ে সুমনা আর নন্দনের বিয়েটা আবার দিয়ে দিই আমরা, তাহলে একেবারেই সমস্ত সমাধান হয়ে যাবে। দিদি, এসব আপনি কি বলছেন? সুমনা এত কিছু করছে আমাদের জন্য, সেটাই বা কম কি? ছোট, আমার কথা তো তোর কখনো ঠিক মনেই হয় না। আচ্ছা দেখ, অংশুমান আর সুমনার বিয়ে দিতে বারণ করেছিলাম, এটা তোর ঠিক মনে হলো। এখন এর পরিণাম আমরা সবাই ভুগছি। দেখো বড় বাবা, কখনো কখনো পরিবারের ভালোর জন্য, বাড়ির বাচ্চাদের ভালোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নন্দনের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে, সেই জন্য আমার মনে হয় সুমনা আর নন্দনের বিয়ে দেওয়াই উচিত। এই বাড়ির লোকজন কবে সুমনাকে নিয়ে ভাববে? এই বাড়ির প্রত্যেকটা সমস্যায় সুমনা একা দাঁড়িয়েছিল। ওকে আমরা কি ভেবে নিয়েছি? সুমনা কিন্তু কোনো কাঠপুতুল নয় যে যখন ইচ্ছে হবে ওকে ব্যবহার করব আমরা। একবার একজনকে বিয়ে, তারপর ডিভোর্স। ঠিক আছে, আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা যেন পরিবারের ভালোর জন্যই হয়। আমিও দেখব কে কার পাশে কতদিন থাকে। সুমনা প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক মুহূর্তে এই বাড়ির পাশে ছিল জেঠিমা। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, যে সুমনা আমার স্ত্রী। আর শুধু নিয়ম রক্ষার জন্য আমি ওকে বিয়ে করিনি। সারা জীবন একে অপরের পাশে থাকার কথা দিয়েছি আমরা। আর আজকে আমরা আপনাদেরকে এটা বলতে এসেছি যে নন্দনকে আমাদের সবকিছু বলে দেওয়া উচিত। যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। সুমনা তো নন্দনকেই ভালোবাসতো, আর সেই ভালোবাসার জন্য তোকে বঞ্চিত করে নন্দনকে বিয়ে করেছিল তো? হ্যাঁ, আর এখনো বলছে তোকে ভালোবাসে। আর কেউ অন্তত আমাকে বলো, কার ভালোবাসা সত্যি আর কারটা মিথ্যে? অতীতের কথা বলে তুমি বর্তমানকে মিথ্যে করতে পারবে না জেঠিমা। আর বর্তমানের সত্যি এটাই যে সুমনা আমার স্ত্রী। ঠিক আছে, তাহলে মেরে ফেলে দে নন্দনকে। কে জানে বেচারা কত কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এই বাড়িতে ফিরেছে, আর জবে থেকে ফিরেছে শুধু সুমনার নামই করছে। বলে দে সবকিছু, মরতে দে ওকে, এটাই তো চাই মেয়েটা। যে জন্ম দিয়েছে তাকে তো খেলো, আর এখন গোটা পরিবারকে খাবে। চুপ করো জেঠিমা। আমি আর সহ্য করতে পারছি না। যা কিছু হচ্ছে খুব অন্যায় হচ্ছে। আমি এই মিথ্যাটা আর
কি মিথ্যে আমার থেকে লুকানো হচ্ছে সুমনা?